পারেন তো শুধু পেমেন্ট নিতেই। সবাই মিলে তুবাকে নর্মাল করি আমরা, আর শেষে এসে সব ক্রেডিট নেয় এই পেট মোটা হাবিলদার। এই 2 বছরেও আমার মেয়ের সামান্যতম উন্নতি করতে পারেনি শালা। মনে মনে আরও কয়েক দফা গালি দিয়ে তানজিৎ কাট গলায় রায়সাকে বলল, বউজান, ওনাকে ওনার পেমেন্টটা দিয়ে বিদায় করে দাও তো। আর এটাও বলে দাও ওনাকে আর কষ্ট করে আমার মেয়ে চিকিৎসা করতে হবে না। আমিনুল রহমানের মুখটা পাতিলের তলার চেয়েও কালো হয়ে গেল। রায়সা এসে পেমেন্ট দেওয়ার সাথেই উনি বসা থেকে উঠে বসে বললেন, আমাকে ছাড়া তোমাদের কোনো গতি নেই। নিজের মানসিক রোগী মেয়েকে দেখি কিভাবে সুস্থ করো। তানজিৎ প্রচণ্ড রেগে গিয়ে ওনার দিকে তেড়ে যেতে ধরলেই তিনি দৌড়ে পালালেন। রায়সা তানজিৎকে আগলে নিয়ে বলল, রেগে যাবেন না। ওই বলদের কথা শুনে আপনি নিজের প্রেশার কেন বাড়াবেন? বউয়ের কারণে মানুষের প্রেশার বাড়ে, আর আপনার কিনা ওই হাদারামের জন্য প্রেশার বাড়ছে। ছ্যা। তোবার রুমে সবাই উপস্থিত হয়েছে। হাসান পরিবার কিছুক্ষণ আগেই এখানে পৌঁছেছে। তোবাকে নিয়েই সবাই টুকটাক কথা বলছে। হঠাৎ তোবাকে নড়তে দেখে সবাই সেই দিকে সাবধানী দৃষ্টিতে তাকালো। কয়েক সেকেন্ডের মধ্যেই তোবা পিটপিট করে চোখ খুলে সবার দিকে তাকাতে লাগলো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তোবা তানজিদের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, বাবা, আমি কি আবারও দাদু হয়ে গেছিলাম? সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তানজিদ মেয়ের শিয়রের কাছে গিয়ে বসে ওর গালে হাত রেখে বলল, মামনি ঠিক আছো? তোবা শোয়া থেকে উঠে বসলো। তানজিদ ওকে বাধা দিলেও শুনল না। এক এক করে সবার দিকে তাকিয়ে তোবা কাঁদো কাঁদো স্বরে বলল, আমি আবারও সবাইকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? আমার জন্য সবাইকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে, বলো। তোবা অস্থির হয়ে উঠল। অবশ্য প্রতিবার নর্মাল হওয়ার পর এমন উত্তেজিত হয়ে যায় ও। নিজেকে দোষী ভাবতে শুরু করে। ভেতরে ভেতরে ও অনুতপ্ততায় গুমড়ে মরে। সবাই মিলে তোবাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। তানজিদ মেয়েকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুবা মামনি, তোমার জন্য আমাদের একটুও কষ্ট হয়নি, বিশ্বাস করো সোনা মা আমার। তোবা তবুও ছটফট করতে লাগলো। ব্যগ্র কণ্ঠে বলতে লাগলো, দাদি, ও দাদি, আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করিনি তো? তুলি বেগম মনে মনে বললেন, কি করিসনি সেটা বল মা। তোর টর্চারে আমার 1 বছরের আয়ু কমে গেছে। স্বামীর কাছে যাওয়ার সময় আরো 1 বছর ঘনিয়ে আসলো। কিন্তু মুখে বলল, না সোনা, কিচ্ছু করিসনি তুই। আমরা কোনো অসুবিধায় পড়িনি। তোবা তবুও শান্ত হলো না। অস্থিরভাবে বলতে লাগলো, তোমরা মিথ্যে বলছো, সবাই মিথ্যা বলছো। আমি আমি কিছু তো করেইছি। সাবাস বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, হ্যাঁ রে তোমার বাচ্চা, বহু চালিয়েছিস। ভাবতেই পারবি না আমাদের মাথার তার অল্পের জন্য ছিঁড়ে যায়নি। নানিকে তো বেধম পিটিয়েছিস, তানজিৎ মামাকে থাপ্পড় মেরেছিস, আর আমার পাছায় লাথি মেরেছিস। পুরো রুম ভার হয়ে উঠল তোবার কান্নার আওয়াজে। সাবাসের কথা শোনার পর থেকে ও গলা ফাটিয়ে কান্না শুরু করে দিয়েছে। তানজিৎ কোনোভাবেই মেয়েকে সামলাতে সক্ষম হচ্ছে না। অন্যদিকে সবাই অগ্নিদৃষ্টিতে সাবাসের দিকে তাকিয়ে আছে। তবুও সাবাস নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে, যেন ও কিছুই করেনি। ছেলের এমন আচরণ থেকে সিনু লম্বা লম্বা পা ফেলে সাবাসের কাছে গিয়ে ওর কান টেনে ধরে বলল, অসভ্য ছেলে, এসব মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করলো না? আয়েশা গলা উঁচিয়ে বলল, মাম্মা, তুমি মনে হয় ভুলে গেছো যে তোমার ছেলের লজ্জা নেই। মেয়ের কথায় মনোযোগ না দিয়ে সিনু আরও জোরে সাবাসের কান টেনে ধরে বলল, তুবার কাছে ক্ষমা চাও, তুবার কাছে ক্ষমা চাও বলছি, এক্ষুনি যাবে। সাবাস অনিচ্ছা সত্ত্বেও তুবার দিকে তাকিয়ে আফওয়ান বলল। এতে করে তুবার কান্নার বেগ কিছুটা কমে গেল। সাবাস চাপা আর্তনাদ করে বলল, মাম্মা ক্ষমা চেয়েছি তো, মাম্মা ক্ষমা চেয়েছি তো, এখন অন্তত কান ছেড়ে দাও, ব্যথা পাচ্ছে। সিনু সাবাসের কান ছেড়ে দিল। সাবাস চোখ মুখ কুচকে কানে হাত বোলাতে লাগলো। তুবার দিকে খানিকটা এগিয়ে গিয়ে সিনু নরম স্বরে বলতে লাগলো, তুমি তো সাবাসকে চেনোই, ও কেমন, ওর কথা একদম বিশ্বাস করবে না। ক্রন্দনরত চোখে সিনুর কথা শুনে তুবা শান্ত হলো। হঠাৎ সামনের দিকে তাকাতেই দেখলো সাবাস শব্দ না করে মুখ নাড়িয়ে নাড়িয়ে বলছে, মাম্মা মিথ্যা বলছে, বিশ্বাস করিস না, আমি যেটা বলছি সেটাই সত্যি। তা দেখে দুবার ঠোঁট কাঁপতে লাগলো। অর্থাৎ আরও এক দফা জোরে কান্নার প্রস্তুতি শুরু হতে লাগলো। সাবাস ওর অবস্থা দেখে নিঃশব্দে হাসতে লাগলো। আচমকা পাশে থাকাতেই সাবাসের মুখের হাসি হাওয়ায় মিলিয়ে গেল। সাজিদা ওর দিকে অত্যন্ত গম্ভীর মুখে তাকিয়ে আছে।
তা দেখে সাবাস ঢোক গেলে মাথা নিচু করে ফেলল। সাজিদ ছেলের থেকে মুখ ঘুরিয়ে তোবাকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলল, এতগুলো মানুষের কথা বিশ্বাস না করে তুমি ওই আহাম্মকের কথা বিশ্বাস করছো? আমরা কি কখনো তোমাকে মিথ্যে কথা বলেছি মা? তোবা অস্ফুট স্বরে মাথা নাড়িয়ে বলল, না। তাহলে কান্না থামিয়ে মুখে হাসি ফোটাও। তোবা এবার সামান্য হাসলো। তা দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্যদিকে সাবাস ওই যে মাথা নিচু করেছে এখনো তোলেনি। তানজিৎ তোবার মাথায় হাত রেখে বলল, আজ তোমাকে একজন নতুন সাইকাট্রিস্টের কাছে নিয়ে যাব। এবার ইনশাআল্লাহ তুমি একদম সুস্থ হয়ে যাবে মামুনি। একবেলা তানজিৎদের বাড়িতে থেকে হাসান পরিবার নিজেদের বাড়িতে চলে গেছে। বর্তমানে ড্রয়িং রুমে বসে সবাই বিকেলের নাস্তা করছে। অবশ্য সাবাস সবার থেকে দূরে আলাদা একটা জায়গায় বসে বাদাম খাচ্ছে। বাদাম ওর সবচেয়ে পছন্দের, তাই সবসময় বাদাম খায়। এছাড়াও ওর আর একটা গুণ দোষ হচ্ছে, ও পরিবারের সাথে আড্ডায় বসে না। কেউ অসুস্থ হলে অন্য ব্যাপার, যেমনটা তুবার পার্সোনাল ডিসঅর্ডার, কিন্তু বাকি সময় একলা থাকতেই বেশি পছন্দ করে। সাবাস ব্যতীত বাকিরা একসাথে বসে খাওয়ার পাশাপাশি গল্প গুজব করছে। এমন সময় সিনুর ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতে ওর মুখে মুচকি হাসি ছড়িয়ে পড়ল। ফটাফট ফোন রিসিভ করে বলতে লাগলো, আরে ক্যারেটে কুইন, কি অবস্থা তোর? ওখানে সব ঠিকঠাক? নাভিন ভাইয়াকে ডাক্তার দেখিয়েছিস? অপর পাশ থেকে রায়মা রহমান বলে উঠল, আলহামদুলিল্লাহ, ওনার কোনো রোগ নেই, সামান্য প্রেশার বেড়েছিল, আর কিছুই না। যাক, একটু স্বস্তি পেলাম। তোরা সিলেট থেকে কবে আসবি? কাল বা পরশু। ওনাকে ডাক্তার দেখানোর চক্করে দুবার এই খারাপ সময়ে ওর পাশে থাকতে পারলাম না। সমস্যা নেই, তোর কাছে তো উপায় ছিল না। তা বান্ধবী দ্রুত চলে আয় সিলেট থেকে। রায়মা, সিনু, তানিয়া আর রায়সা ছোট থেকেই বেস্ট ফ্রেন্ড। আল্লাহর রহমতে ওদের বিয়েও প্রায় কাছাকাছি জায়গায় হয়েছে। তানিয়া আর সিনু তো দুই যা। রায়সার বিয়ে তানিয়ার ভাইয়ের সাথে হয়েছে, আর রায়মার বিয়ে সিনুর দূরসম্পর্কের ভাইয়ের সাথে হয়েছে। সিনু ফোন কেটে দিল। অতঃপর পুনরায় সকলের সাথে আড্ডায় মেতে উঠল। তোবা বর্তমানে একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে। ও অবশ্য বাইরে বেঞ্চে বসে আছে। ভেতরে তানজিদ আর রায়সা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর ওরা কেবিন থেকে বাইরে এসে তোবাকে একলা ভেতরে পাঠিয়ে দিল। তোবা দরজায় নক করে বলল, আসতে পারি? একটা ভরাট গলার কণ্ঠস্বর ভেসে আসলো। ইয়েস, কাম ইন। যুবকটা অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তোবা ভেবেছিল বয়স্ক কেউ হবে, কিন্তু যুবক কাউকে দেখে খানিকটা অবাক হয়েছে বটে। নির্দিষ্ট আসনে বসে ও কেবিনটা ভালো মতো দেখতে লাগলো। টেবিলে দেখতে পেল লেখা আছে ডক্টর স্বাধীন মুক্তাকি। এরপরই স্বাধীন চেয়ার টেনে ওর সামনে বসে পড়ল। প্রথমবারের মতো চোখাচোখি হতে স্বাধীন আর তুবা হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকলো। তুবা বিড়বিড় করে বলল, আরে এনার সাথে তো আমার ঝগড়া অসম্পূর্ণ রয়ে গেছে। ইস, অ্যাটাকটা একটু পরে হলে ঝগড়াটা কমপ্লিট করা যেত। স্বাধীন গলা খাকারি দিয়ে বলল, সেদিনের আচরণের কারণটা আজ বুঝলাম। আপনার হঠাৎ আচরণে আমি ভুলে গিয়েছিলাম যে আমি একজন সাইকিয়াট্রিস্ট। তুবা জোরপূর্বক হাসলো, কিন্তু মনে মনে বলল, কারণ আপনি গাধা। স্বাধীনকে দেখে খানিকটা বিব্রত মনে হচ্ছে, যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের বিব্রতিকর ভাব কাটিয়ে উঠেছে ও। তোবার সাথেও কথা বলতে যাবে এমন সময় একজন চশমা পরা বৃদ্ধ লোক কেবিনে ঢুকে পড়ল। স্বাধীন আর তুবা ওনার দিকে চকিতে তাকালো। বৃদ্ধ লোকটি সামান্য হেসে বলল, আফওয়ান এভাবে ঢুকে পড়ার জন্য, কিন্তু তোমার সাথে কিছু জরুরি কথা ছিল বাবা। স্বাধীন তড়াক করে বর্ষা থেকে উঠে অমায়িক হাসি হেসে বৃদ্ধ লোকটার কথা শুনতে লাগলো। এমনকি তার সাথে হাসি ঠাট্টাও করলো। কয়েক মিনিট পর বৃদ্ধ লোকটি যেতে ধরলে স্বাধীন পিছন থেকে বলল, আমার জন্য বাইরে অপেক্ষা করুন, আজ একসাথে ডিনার করব। স্বাধীনের ঠোঁটের কোণে এখনো হাসি লেপ্টে আছে। তোবা কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, উনি আপনার কে হন? কেউ না, ওনাকে কোনোদিন দেখেছি কিনা সন্দেহ। তোবা অবাক হয়ে পড়ল, কেউ না মানে? আপন মানুষ ছাড়া এতটা ক্লোজ আচরণ কেউ কারোর সাথে করার কথা না। স্বাধীন চোখে চশমাটা ঠিক করে অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে বলল, আসলে চশমা পরা কাউকে দেখলে আমার তাকে খুব আপন আপন লাগে। মনে হয় তার সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। ইচ্ছে করে তাকে জড়িয়ে ধরি, তাকে নিজের বাসায় নিয়ে গিয়ে রাখি, একসাথে বসে আড্ডা দিই, খাওয়া দাওয়া করি। তোবার চোয়াল ঝুলে গেল।
বিড়বিড় করে বলতে লাগলো, সাইক্রিয়াটিস্টের দেখছি নিজেরও একটা সাইক্রিয়াটিস্টিক দেখানো জরুরি। বাবা কার কাছে নিয়ে এলো আমাকে? তোবাকে বিড়বিড় করতে দেখে স্বাধীন ভ্রু কুঁচকে বলল। কিছু বলবেন? তোবা স্বাভাবিক হয়ে বলল, বলেছি, কিন্তু আপনার শোনার মতো কিছু বলিনি। এই কথাটা আপনার শোনা নিষিদ্ধ। কেবিনে প্রগাঢ় নিস্তব্ধতা। তোবা আর স্বাধীন মুখোমুখি বসে আছে। স্বাধীন মুখের হাসি গায়েব করে প্রফেশনাল মুডে এসে গেল। গলা খাকারি দিয়ে বলতে লাগলো, আপনার এই সমস্যার সূত্রপাত কবে থেকে? আপনার আব্বু আম্মুর থেকে শুনেছি সব, তবুও আপনার মুখে আবারও শুনতে চাচ্ছি। তোবা কিছুকাল চুপ করে থাকলো। তারপর লম্বা করে একটা শ্বাস নিয়ে বলতে লাগলো, আমার বয়স তখন 7 কি 8। দাদুর সাথে মিলে আমি পার্কে ঘুরতে গিয়েছিলাম। এটা আমাদের প্রতিদিনকার রুটিন ছিল। বিকেল হলে দুজনে চলে যেতাম পার্কে আড্ডা দিতে, কিন্তু ভাবিনি এই পার্কে যাওয়া আমাদের জীবনে অমানিসা ডেকে আনবে। স্বাধীন মনোযোগী শ্রোতার ন্যায় তোবার দিকে তাকিয়ে আছে। তোবা কিছুক্ষণ শ্বাস নিয়ে পুনরায় বলতে লাগলো, পার্ক থেকে বেরিয়ে সামনে একটা আইসক্রিমের দোকান চোখে পড়তেই আমি আইসক্রিম খাওয়ার জন্য জেদ করেছিলাম। দাদু আমাকে পার্কের সামনে দাঁড় করিয়ে দোকানটার দিকে এগিয়ে যাচ্ছিল। এ সময় একটা মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেদিক দিয়েই যাচ্ছিল। হঠাৎ এমন দুর্ঘটনায় দাদু কী করবে বুঝে ওঠার আগেই ট্রাকটা আমার দাদুকে আমার চোখের সামনে পেয়েছে। তোবার গলা কেঁপে উঠল। চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। স্বাধীন এক গ্লাস ঠান্ডা পানি ওর দিকে নিঃশব্দে বাড়িয়ে দিল। তোবা তৎক্ষণাৎ গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেতে লাগলো। অতঃপর কম্পিত গলায় বলে উঠল, তখন থেকেই ট্রাকের হর্ন আমার কানে আসলেই আমি দাদুর চরিত্রে রূপান্তরিত হয়ে যাই। বলেই তোবা মাথা নিচু করে নিশ্চুপ কাঁদতে লাগলো। স্বাধীন একটা রুমাল ওর দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বলল, নিন, চোখের পানি মুছুন। তোবা এক পলক স্বাধীনের মুখের দিকে তাকিয়ে ওর বাড়িয়ে রাখা হাত থেকে রুমালটা নিয়ে নিল। স্বাধীন তোবাকে একটু স্বাভাবিক করতে ইচ্ছে করে বলে উঠল, একটা কথা, চোখের পানি মুছুন, ঠিক আছে, নাকের সর্দি যেন মুছে ফেলবেন না। তোবা হতভম্ব দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকালো। স্বাধীন পুনরায় বলে উঠল, আপনি যদি চশমা পরতেন তাহলে হয়তো মাইন্ড করতাম না, কিন্তু যেহেতু চশমা পরেন না, তাই ভুলেও সর্দি মোছার কথা কল্পনাতেও আনবেন না। তোবা নিজের হতভম্ব ভাব কাটিয়ে দুষ্টু হাসলো। তারপর শব্দ করে টেনে টেনে নাকে যত সর্দি ছিল সব স্বাধীনের রুমালে মুছে ফেলল। স্বাধীন চোখ মুখ কুচকে বলল, ছি। তোবা 32 পাটি দাঁত বের করে রুমালটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন সাইকো সাহেব, সাইক্রিয়াটিস্ট সাহেব, আপনার রুমাল, যেটা আমার ডায়মন্ডের চেয়েও দামি সর্দি দিয়ে মোড়ানো। স্বাধীন হাত উছিয়ে বলল, রেখে দিন, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার। প্রথমবার আমার চেম্বারে এসেছেন, গিফট তো দিতেই পারি। সিনু আর তানিয়া ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। তানিয়া খাবার সাজানোর পাশাপাশি হাঁক ছেড়ে বলতে লাগলো, জমিদারের বংশধররা, তোমাদের ছুটি শেষ হয়েছে, সেটা ভুলে যেও না। দ্রুত নিচে আসো। ভার্সিটিতে কি তোমাদের হয়ে সিনু আর আমি যাব? 4 ভাই বোন হুড়মুড় করে সিঁড়ি বেয়ে নামতে লাগলো, কারণ ওরা বুঝে গেছে ওদের মায়েরা খেপেছে। সবাই ভার্সিটির জন্য তৈরি হয়ে এসেছে। আয়েশা আর শাহবাজ 3rd ইয়ারে, তুষার 2nd ইয়ারে, আর শাহনাজ মাত্রই কলেজ লাইফে পদার্পণ করেছে। সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। শাহনাজ পেছে পেছে তুষারের পাশের সিটটাতেই বসেছে। সাজিদ আর মেহমদ চলে আসলো। পরিবারের সব সদস্য উপস্থিত আছে। খাওয়ার পাশাপাশি সাজিদ বাচ্চাদের উদ্দেশ্য করে বলল, ভার্সিটিতে এমন কোনো কাজ করো না যেন বাসায় রিপোর্ট চলে আসে। আয়েশা তৎক্ষণাৎ বলে উঠল, সেটা সাভাসকে ভালো করে বলো বাবা। তুষার আর আমার জন্য তোমাদের কোনো রূপ ভোগান্তিতে পড়তে হবে না, গ্যারান্টি দিচ্ছি। সাজিদ ছেলের দিকে তাকিয়ে বলল, শোনো সাভাস, ভার্সিটিতে তোমাকে পড়াশোনা করার জন্য পাঠিয়েছি। ক্লাসমেট, জুনিয়র কিংবা সিনিয়রদের সাথে ঝামেলা করার জন্য পাঠাইনি। সাবাস খাবার খেতে খেতে বলল, আমি জানি বাবা, কিন্তু কেউ যদি আমার বন্ধু দূর অন্য কোনো মেয়েদের নিয়ে কোনো বাজে উক্তি করে, আমি ছেড়ে কথা বলবো না। মেহমেদ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, একদম ওগুলোকে মেরে হাড় গোড় ভেঙে দিবি। হোয়াট এভার, কম করে হলেও 1 মাসের জন্য যেন ট্রমায় থাকে। সাজিদ চোখ পাকিয়ে তাকাতেই মেহমেদ এদিক ওদিক তাকাতে লাগলো। তানিয়া ওর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। সাজিদ গম্ভীর গলায় বলে উঠল,
বিভিন্নভাবে একটা বিষয় হ্যান্ডেল করা যায়। সবসময় যে ঝুঁকিপূর্ণ রাস্তায় বেছে নিতে হবে তা না, শান্তিপূর্ণভাবেও একটা বিষয় আলোচনা করা যায়। মেহমেদ বিড়বিড় করে বলল, হ্যাঁ, তুই তো খুব ঠান্ডা মাথায় কাজ করতি। হোয়াট এভার, আমার ভাতিজা কিন্তু তোরই রক্ত, অতএব তোর মতোই আচরণ করবে, বলদ। ডাইনিং টেবিলে আবারও নীরবতা নেমে আসলো। সাবাস শুরু থেকে যেভাবে খাচ্ছিল এখনও সেভাবেই খাচ্ছে। ও আদেও বাবার বলা কথাগুলো মানবে কিনা আল্লাহ মালুম। খাওয়া দাওয়া শেষে সবার থেকে বিদায় নিয়ে 4 ভাই বোন বাইরে চলে আসলো। সাবাস আর তুষার নিজেদের বাইক বের করলো। শাহনাজ ছুটে গিয়ে তুষারকে হাসি হাসি মুখে বলল, আপনার বাইকের পিছনে বসি। তুষার শাহনাজের আগ্রহী মুখটার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, জি না, আমার বউ ছাড়া আমার বাইকের পিছনে ওঠার অধিকার কারো নেই। বলেই তুষার বাইক স্টার্ট করেই মেন গেট পেরিয়ে গেল। সেই দিকে তাকিয়ে থেকে শাহনাজ বলে উঠল, সে তো আমাকেই বসাতে হবে, তাহলে এখন এত নাটক করে লাভ কি তুষার ভাই? এমন সময় সাবাসের গলা ভেসে আসলো, সেজু, দ্রুত আয়, তোকে কলেজে ড্রপ করে দিই। ড্রাইভার আঙ্কেল এখনো আসেনি অসুস্থতার কারণে, তাই আজ আমার সাথে যেতে হবে তোকে। শাহনাজ দ্রুত পথে ভাইয়ের কাছে চলে গেল। বাইকে উঠে বসতেই সাবাস বাইক স্টার্ট দিতে উদ্যত হলে আয়েশা 2 হাত মেলে বাইকের সামনে গিয়ে পথ আটকে বলল, আজব, আমি কিভাবে যাব? আমাকে ফেলে যাচ্ছিস কোন সাহসে? সাবাস কাটকাট গলায় বলল, কোন ঝোঁকরি মহিলাকে আমি আমার বাইকে বসাবো না, সর বলছে আমরা থেকে। সাবাসের বাচ্চা, বেশি বাড়াবাড়ি করবি না বলে দিলাম। করব, তাতে তোর কি? শাহনাজ দীর্ঘশ্বাস ফেলল 2 ভাই বোনের ঝগড়া দেখে। অতঃপর সাবাসের কাজ ঝাঁকিয়ে বলল, ভাইয়া, আপুকেও সাথে নাও। সাবাস হতাশ শ্বাস ফেলে আয়েশার দিকে তাকিয়ে বলল, উঠে পড়। আয়েশা দাঁত খেলিয়ে বাইকে উঠে পড়ল। তা দেখে সাবাস ব্যঙ্গ করে বলল, আঁকে সরার দরকার নেই, বনু বলেছে জন্য বাইকে চড়ার অনুমতি দিয়েছে, নয়তো তোর মতো কুমড়ো পটাশকে আমার বাইকতে দূর স্টোররুমে পড়ে থাকা আমার পুরনো সাইকেলও উঠাতাম না। একদম পরিষ্কার পিচঢালা রাস্তা দিয়ে বাইক ছুটে চলেছে। এই 18 বছরের বাংলাদেশের বেশ উন্নয়ন হয়েছে। এখন আর যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায় না। তার পাশাপাশি মানুষ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশ সচেতন হয়ে উঠেছে। তখনের অপমানের বদলা নেওয়ার জন্য আয়েশা মুখ থেকে সেন্টার ফ্রুট বের করে সাবাসের চুলে আটকে দিল। ফ্রন্ট মিররে সেটা খেয়াল করে সাবাস ব্রেক কষল। তারপর অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে উঠল, আয়েশা, বাইক থেকে নাম। বাইক থেকে নামবো মানে? নামতে বলেছি বেয়াদব। ভাইয়ের ধমকে আয়েশা চটজলদি বাইক থেকে নেমে পড়ল। ও নামার সাথেই সাবাস সর্বোচ্চ স্পিডে বাইক স্টার্ট করে সেখান থেকে চলে গেল। আচমকা এমন হওয়ায় আয়েশা হতভম্ব হয়ে গেল। হুঁশ ফিরতেই ও দাঁতের দাঁত চেপে বলল, সাবাসের বাচ্চা, দেখে নিস, একটা ডাইনির সাথে তোর বিয়ে হবে, যার চোখ হবে গরুর মতো টানা টানা, চুল হবে ঝাড়ুর মতো সিল্কি, চোখ হবে বান্দরের পাছার মতো লাল, আর চেহারা হবে জলহস্তির মতো চিকন। সারা জীবন জামাই বউ কয়লার খনিতে কাজ করে মরিস, বলদের বলদ।